হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2024 বেঙ্গলি মিল 4th সেমিস্টারের কিছু প্রশ্ন সাজেশন আমি এর মধ্যেই তোমাদের সামনে নিয়ে আসব। তার আগে একটু প্রশ্ন আর তার উত্তরগুলো নিয়ে একটু আলোচনা করে ফেলব। তো শুরু করি। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পের নিষ্ঠুর সামাজিকতার পরিচয় দাও। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পটি আমি আমার আগের ভিডিওতে দিয়ে রেখেছিলাম। পুরো গল্পটায় তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো আর বুঝে গেছো যে কিভাবে পণের জন্য একটি মেয়ে তথা নিরুপমা তার জীবন হারিয়েছে বা জীবনাবসান ঘটিয়েছে। তো আলোচ্য অংশটি খুবই সমাজের একটি দিককে খুব সুন্দরভাবেই তুলে ধরা হয়েছে এখানে, যে একজন মেয়ে যখন বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়ি, তার অনেক আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে, কিন্তু সব কিছুই তার পণের টাকা বা পণের জন্য সেই কোনো কিছুই সেটা আর সম্পূর্ণ হয় না। শ্বশুরবাড়ির লাঞ্ছনা গঞ্জনা সবই তাকে সহ্য করতে হয়। এমনকি তার বাপের বাড়ি থেকে তার বাবা আসলেও সেই বাবাকেও অনেক কিছুই সহ্য করতে হয়, শুধুমাত্র পণের কটা টাকা দিতে পারেনি এই জন্য নিজের মেয়েকে পর্যন্ত দেখার অধিকার সে হারিয়ে ফেলে। রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবেই দেনা পাওনা গল্পের মধ্য দিয়ে আমাদের সমাজের যে ঘৃণ্য একটি অবস্থা সেটা তুলে ধরেছেন। আর আমরা সবাই দেখেছি যে কিভাবে নিরুপমা এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে নিশ্চুপ, মানে কোনো কথা না বলেও কিভাবে প্রতিবাদ করেছে তার জীবন দিয়ে। তো শুরু করছি। বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ। তার ছোট গল্পে আমাদের সমাজ জীবনের শোচনীয় রীতিনীতি ও বিধি ব্যবস্থার বেদনাদায়ক অনেক দিক তুলে ধরেছেন। দেনা পাওনা গল্পে নিষ্ঠুর পণপ্রথার পরিচয় পাওয়া যায়। পণপ্রথাকে নিষিদ্ধ করা হলেও এই কুপ্রথা বিংশ শতাব্দীর অন্তিম সময়ে আজও এর প্রাধান্য কমেছে বলে মনে হয় না। রামসুন্দর মিত্রের অসীম পিতৃস্নেহ ও কন্যা নিরুপমাকে সুখী করবার ঐকান্তিক আকাঙ্ক্ষা এবং রামসুন্দরের আর্থিক অক্ষমতা এর দ্বন্দ্বের সম্মিলিত ক্রিয়া প্রতিক্রিয়া কন্যাদায়গ্রস্ত রামসুন্দরের অন্তর্জীবনে ও বহির্জীবনে যেভাবে আত্মপ্রকাশ করেছে তারই বেদনাদায়ক বিবরণ দেনা পাওনা গল্পের বিষয়বস্তু। কন্যা নিরুপমাকে সুপাত্রস্থ করার জন্য অনুসন্ধানের পর মনোনীত পাত্র মিলে। পাত্রটি রায়বাহাদুরের একমাত্র ছেলে। রায়বাহাদুর সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, কিন্তু ছেলের পিতা বলে তার গর্বের সীমা নেই। বরপক্ষ অর্থাৎ রায়বাহাদুর নগদ 10,000 টাকা পণ আর সেই সঙ্গে বহুবিধ দান সামগ্রী দাবি করে বসেন। অমন সুপাত্র হাতছাড়া করা যায় না। তাই রামসুন্দর মিত্র অগ্রপশ্চাৎ বিবেচনা না করে ছেলের বাবা রায়বাহাদুরের দাবি মেনে নিলেন। রামসুন্দর বরপণের 10,000 টাকা জোগাড় করতে সক্ষম হলেন না। গয়নাগাটি বন্ধক দিয়ে বিক্রি করে যে টাকা পেলেন তাতেও 1,600-7 বাকি রইল। অত্যন্ত চড়া সুদে একজন বরপণের বাকি টাকাটা ধার দিতে স্বীকার করেছিল, কিন্তু সময়কালে সে আর এলো না। বিয়ের লগ্ন উপস্থিত, কিন্তু পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বরপণের পুরো 10,000 টাকা রামসুন্দর রায়বাহাদুরকে দিতে পারলেন না। নির্মম রায়বাহাদুর ঘোষণা করলেন, বরপণের পুরো টাকাটা হাতে নগদ না পেলে পাত্রকে সভাস্থ করা যাবে না। এই চরম বিপর্যয়ে আর্তনাদ করে উঠলেন অন্তঃপুরের মেয়েরা।
রায়বাহাদুরের হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করেও কন্যা দায়গ্রস্ত পিতা রামসুন্দর অব্যাহতি পেলেন না। অবশেষে পাত্রের উদারতার বিপর্যয়ের হাত থেকে সাময়িক রক্ষা পেলেও দরিদ্র রামসুন্দর উদ্ধার পেল নিরুপমা অপমানের হাত থেকে। কিন্তু বরপণের টাকা না মেটানোর ব্যাপারটা বিয়ের পর এর জের চলতেই থাকে। শ্বশুর বাড়িতে শুধু বরপণের টাকা না মেটানোর জন্য নিরুপমা সকলের কাছে গুণহীন এক অপদার্থ নারী হিসেবে গণ্য হয়। শ্বশুর শাশুড়ি লাঞ্ছনা গঞ্জনায় নিরুপমা শোচনীয় জীবনযাপন করতে করতে শেষে অকাল মৃত্যুতে নিস্তার পায়। রামসুন্দরের অপরাধ, তিনি বিত্তহীন আর বিত্তমানের মাপকাঠিতে কিন্তু পিতৃস্নেহের তারতম্য নির্ধারিত হয় না। মানে ধনী আর গরিব, এখানে পিতৃস্নেহ সবাই, এখানে ধনীও যতটা ভালোবাসতে পারে তার কন্যাকে বা সন্তানকে, একজন গরিব মানুষও সেই একই ভালোবাসতে পারে। এখানে কোনো মাপকাঠি চলে না ধনী আর গরিবের মধ্যে। মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়ে মেয়ের ভবিষ্যৎ জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলার প্রবল বাসনা সব পিতারই থাকে। কিন্তু আমাদের এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার ত্রুটি বিচ্যুতির দরুন বিত্তহীনের হৃদয় বলে বস্তুটি হয়েছে উপেক্ষিত। বিত্তহীনের হৃদয়, এই কথাটা, মানে এটা যে একটা বিত্তহীনের মানুষের হৃদয় বলে কিছু থাকতে পারে, এটা সমাজ ঠিক মেনে নিতে পারে না। আবার সেই সঙ্গে কতকগুলি সামাজিক কল্পনার দীর্ঘদিনের আধিপত্যের ফলে মানুষের শুভবুদ্ধি হয়েছে নির্বাসিত। পণ প্রথার সামাজিক বিষ কন্যাদায়গ্রস্ত বহু বিত্তহীন পিতাকে করেছে সর্বশান্ত। অপমান ও অবহেলার জ্বালায় জীবনকে করে তুলেছে অসহনীয়। রামসুন্দর মিত্র এইসব অপমানিত কন্যাদায়গ্রস্ত পিতাদেরই একজন। বিত্তমান আর বিত্তহীন উভয়েরই পিতৃত্বই সমান। তাদের স্নেহ, মমতা, দুঃখ, সুখ, আশা, নিরাশার মধ্যেও কোনো পার্থক্য নেই। সবাই চায় তার মেয়ে সুখে থাক, বিয়ের পর সবাই সুখে সংসার করুক, এতে কোনো ভেদ থাকতেই পারে না। কিন্তু অর্থের বিচারে উভয়েরই মধ্যে বিস্তর ব্যবধান। কন্যাপক্ষ আর বরপক্ষ উভয় পক্ষই মানব সংসারেরই জীব। ভালো মন্দ, আশা নিরাশা, স্নেহ ভালোবাসা দুপক্ষই সমান প্রভাবিত। কিন্তু বরপক্ষের মান মর্যাদার কাছে যেন কন্যাপক্ষ নিতান্তই নগণ্য বলে মনে করার প্রবণতা দেখা দিয়েছে পণ প্রথার ফলে। চরম হৃদয়হীন পণপ্রথা মানুষে যে ব্যবধান সৃষ্টি করেছে, বৈবাহিক সম্পর্কের মধ্যে যে দুর্লগ্ন প্রাচীর তুলে দিয়েছে, তা কালের অগ্রগতির সঙ্গে পা ফেলে সমাজের আজ অবধি অপসারিত করতে পারেনি। মানে সমাজ থেকে আজ অবধি এ অপসারিত হয়নি। তোমরা এভাবেও এই লাইনটা লিখতে পারো। আর্থিক অসঙ্গতির ফলে গরিব রামসুন্দর মিত্র প্রাণপণ চেষ্টা করেও 10,000 টাকা বরপণ রায়বাহাদুরের হাতে তুলে দিতে পারেনি। কিন্তু রামসুন্দরের যে মেয়ের ওপর অসীম মমতা থাকতে পারে, ধনতান্ত্রিক সমাজ সম্ভবত সে কথা ভেবে দেখার সময় পায়নি। যে সমাজ রায়বাহাদুরের অর্থের লোভকে বাড়িয়ে দিতে সাহায্য করেছে, কিন্তু রামসুন্দরের বঞ্চনার দিকে দৃষ্টি দেওয়ার অবসর পায়নি, রামসুন্দরের পিতৃহৃদয়ে সকরুণ দীর্ঘশ্বাসকে আমল দেয়নি। রায়বাহাদুর বাড়িতে রামসুন্দর স্নেহের টানে যতবার গেছেন মেয়ে নিরুপমাকে দেখতে, ততবারই ফিরেছেন অবহেলা আর অপমানের বোঝা মাথায় নিয়ে। বরপণের পুরো 10,000 টাকা না দিতে পারার জন্য মেয়ের শ্বশুর বাড়িতে রামসুন্দরের অবহেলার শেষ নেই। ওদিকে লাঞ্ছনা গঞ্জনায় মেয়ে নিরুপমার জীবন ও অতিষ্ঠ হয়ে উঠেছে শ্বশুরবাড়িতে। মেয়েকে দুদিন নিজের কাছে নিয়ে রাখবে সে সম্ভাবনাও নেই। বরপণের দেনা পাওনা মিটিয়ে না দেওয়া পর্যন্ত মেয়েকে নিয়ে যাবার প্রশ্নই ওঠে না। পিতা পুত্রীর স্বাভাবিক স্নেহ ভালোবাসার সম্পর্কটি পণ প্রথার প্রতিক্রিয়ার ফলে এক বেদনাদায়ক অবস্থার সৃষ্টি হয়েছে। টাকা ধার নিতে গেলে কোনো মূল্যবান জিনিস বন্ধক রাখতে হয়। টাকা শোধ করার পর বন্ধকি জিনিস আবার ফেরত পাওয়া যায়।
দেনা পাওনার মিটমাট না হওয়া পর্যন্ত বন্ধকি জিনিস ফেরত পাওয়া যায় না। নিরুপমাও যেন বরপণের 10,000 টাকার একটি বন্ধক রাখা প্রাণহীন বিশেষ বা বস্তু। বরপণে 10,000 টাকা শোধ না করা পর্যন্ত রামসুন্দরকে তার আদরিণী কন্যা নিরুপমাকে রায়বাহাদুর রূপী মহাজনের হাত থেকে খালাস করে আনবার কোনো পথই নেই রামসুন্দরের। পণ প্রথার মানুষের সহজাত কোমল বৃত্তির মর্যাদা দেয় না, মূল্য দেয় না। মনুষ্যত্বের কন্যাদয়গ্রস্ত পিতা ও কন্যার জীবনকে করে নানাভাবে জর্জরিত। আজও আমাদের সমাজ থেকে তাই এই পণ প্রথা এখনও ওঠেনি, তাই বলি হচ্ছে অনেক মেয়ে আর তার বাবা বা পিতা। আমি আমার আগের ভিডিওতে নিরুপমা দেনা পাওনার এই গল্পটি তোমাদের সম্পূর্ণভাবে বলেছি। আজকে এই কোশ্চেনটি আলোচনা করে দিলাম। আশা করি এর ওপর যে সমস্ত কোশ্চেন আসবে তোমরা তা অবশ্যই লিখতে পারবে আর সুন্দরভাবে পরিবেশনও করতে পারবে পরীক্ষার সময়। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই, তা হলো বাংলা নাট্য সাহিত্যের বিজন ভট্টাচার্যের বিশিষ্টতার পরিচয় দাও। বিজন ভট্টাচার্য একজন সত্যিকারের তোমরা যদি বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটি পড়ো তাহলে দেখবে তিনি কত বড় মাপের একজন নাট্যকার। তো শুরু করি। ইয়ং ড্রামাটিস্ট, এই পোড়ার দুঃখটাকে তো খুঁজা বেড়াইতে হয় না, দুঃখটা তো নিজেই তোমারে খুঁজতে আছে, সেইটারে কিছুতেই পার্সোনাল হইতে দিও না। আগুনের মধ্যে হাত বাড়াইয়া দিবা, তারপর ভাববা পুড়তাছে সারা দেশটা। উত্তপ্ত অভিজ্ঞতার উপাদান থেকে বাংলা নাটকের গণমুখী বলিষ্ঠ রূপ নির্মাণের কৃতিত্ব দেখিয়াছিলেন যিনি, তিনি প্রখ্যাত নট ও নাট্যকার বিজন ভট্টাচার্য। যুগ চেতনার বিশেষ আবহে অভিজ্ঞতার ব্যাপ্তি ও গভীরতা পায়, কারণ প্রথম বিশ্বযুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি, দেশ স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম, নীতি মন্বন্তর বা দুর্ভিক্ষ, বিশ্ব আলোড়নকারী রুশ বিপ্লব, ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির জন্ম ইত্যাদি গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ এই সময়টি ছিল সুচিহ্নিত। স্বভাবতই এক সংগ্রাম মুখর পরিবেশের মধ্যে বিজন ভট্টাচার্যের নাট্যসত্তা বিকশিত হয়। ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠাকালে ভারতের কমিউনিস্ট পার্টির ডাকা ফ্যাসি বিরোধী জনযুদ্ধের আহ্বানে সাড়া দিয়ে নাট্যকাব্যরূপে ঘটে তার আত্মপ্রকাশ। যুদ্ধ, মন্বন্তর, বন্যায় বিধ্বস্ত সারা দেশ তখন অগ্নিগর্ভ। মুম্বাইতে ভারতীয় গণনাট্য সংঘের শাখা সংগঠন এদেশে বিভিন্ন জেলায় ও কলকাতায় স্থাপিত হয়। বিজন ভট্টাচার্য পার্টির এই সাংস্কৃতিক ফ্রন্টের সঙ্গে নিজেকে যুক্ত করে ও নাটক লিখে, মঞ্চ নির্দেশনা দিয়ে এবং স্বয়ং অভিনয় করে তার বৈপ্লবিক শিল্পসত্তাকে প্রকাশ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও অব্যাহত। গান্ধীজির আগস্ট আন্দোলনও তখন সক্রিয় এবং তার বিপরীতে ব্রিটিশ দমননীতি ভয়াবহ রূপ প্রকট। অন্যদিকে শুরু হয়েছে হিটলারের রাশিয়া আক্রমণ, জাপানের সাম্রাজ্যবাদী পাশবিক মূর্তিতে আত্মপ্রকাশ। এদেশে শ্রমিক ধর্মঘট, নৌবিদ্রোহ, হিন্দু মুসলমান ঐক্যের জন্য সংগ্রাম, আজাদ হিন্দ ফৌজের মুক্তির ছবি প্রভৃতি এবং এছাড়াও মন্বন্তর, বন্যা আর মহামারী কবলিত শহর ও গ্রাম বাংলার প্রেক্ষাপটে এই গণনাট্যের জন্ম হয়। এই জাতীয় নাটকের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। 1. নাটকে সুতীব্র রাজনৈতিক ও সামাজিক চেতনার প্রকাশ, শ্রেণী চরিত্র বিশ্লেষণ, শোষণের স্বরূপ উদ্ঘাটন এবং সমাজ বিপ্লবের স্বপ্ন। 2. ব্যক্তিমূলক একক অভিনয়ের পরিবর্তে গোস্বামী ঐক্যের প্রকাশ, একক নায়কের অবসান। এরপর তোমরা প্যারাগ্রাফটা এখানে চেঞ্জ করে দেবে, দিয়ে লিখবে
গণনাট্য সংঘের উদ্যোগে অভিনীত হয় প্রথম বিজন ভট্টাচার্যের আগুন নাটকটি। পরে এটি অরণি পত্রিকায় মুদ্রিত হয়। আগুন নকশাধর্মী রচনা, কাহিনীর মধ্যে ধারাবাহিকতা অনুপস্থিত। খাদ্য সংকটের প্রাক্কালে খাদ্যের তথা চালের সমবন্টন কামনায় এই নাটকের মূল বক্তব্য। কৃষক, শ্রমিক, শহুরে মধ্যবিত্ত, উড়িয়া, খদ্দে প্রভৃতি চরিত্রগুলির কোনোটাই পূর্ণাঙ্গ নয়। এই অসম্পূর্ণতায় একে আশানুরূপ নাট্য সাফল্য দেয়নি। জবানবন্দি একটি দরিদ্র কৃষক পরিবারের দুঃখময় কাহিনী। এই নাটকের বিষয়বস্তু নাট্যকারের ভাষায় সেও এক সোনার ধানের দুঃস্বপ্ন। মাঠের রাজা পরাণ মণ্ডল সে স্বপ্ন দেখতে দেখতে কলকাতার ফুটপাতে না খেতে পেয়ে হুমড়ি খেয়ে মরেছিল। সেও থেকে মরেছিল পর্যন্ত কোট আনকোট। গণনাট্য সংঘের সফল প্রযোজনা নবান্ন। বহুরূপী সম্প্রদায়ে প্রাণপুরুষ শম্ভুনাথ মিত্র এবং বিমল ভট্টাচার্যের পরিচালনায় শ্রীরঙ্গমে 1944 খ্রিস্টাব্দে 24 অক্টোবর থেকে নাটকটি 7 দিন ধরে অভিনীত হয়। নাট্যকার নাটকটি রচনার উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, ঘরে সেদিন অন্ন ছিল না, নিরন্নের মুখ চেয়ে সেদিন আমি নবান্ন লিখেছিলাম। নাটক আরম্ভ করেছিলাম 1942 সালের জাতীয় অভ্যুদয় অগস্ট আন্দোলনকে স্বাগত জানিয়ে। অগস্ট বিপ্লব, বন্যা ও সাইক্লোন, অন্নাভাব ও রোগ, গ্রাম ত্যাগ এবং উদ্বাস্তু রূপে শহরে এসে নিদারুণ অভাবে পরিবারের কর্তার মস্তিষ্ক বিকৃতি, নারী ব্যবসায়ীদের ফাঁদে পড়া কৃষক বধূ দুরবস্থা, লম্পট ব্যবসায়ীদের চিত্র, সরকারি প্রচেষ্টায় অনেকজনের গ্রামে ফেরা, চাষাবাস করে নতুন ধানের নবান্ন উৎসব পালন, বিকৃত মস্তিষ্ক কর্তার প্রত্যাবর্তন এবং সকলে সমবেত শপথে ভবিষ্যতে দুর্ভিক্ষ রোধের প্রতিজ্ঞায় নাটকটি সমাপ্তি ঘোষণা করেছে। বিজন ভট্টাচার্যের অন্যান্য নাটকগুলির বিষয়বস্তুর মধ্যে বৈচিত্র্য দেখা যায়। দেবীগর্জন নাটকে মার্ক্সবাদ প্রাধান্য পেয়েছে। মরাচাঁদ এক যুগ সচেতন রাজনৈতিক কর্মী অন্ধ হতাশ গায়ককে উদ্বোধন করার কাহিনী। কলঙ্ক বাঁকুড়া সাঁওতাল আদিবাসীদের জীবন নিয়ে লেখা নাটক। অবরোধ দেখা গেছে মিল মালিকের মুনাফা লোভ ও শ্রমিকের শোষণে নগ্নরূপ। জীবনকন্যা মনসার ভাষণ নিয়ে গীতিনাট্য। গর্ভবতী জননী বাদা অঞ্চলের মতো বেঁচে থাকার জন্য যৌবন। বসন্ত শক্তির প্রকাশ দুটি ছেলে মেয়ের জীবন অবলম্বনে দেখানো হয়েছে অকাল বসন্ত নাটকে। অতএব বলতে হয়, বিভিন্ন ধরনের নাটক রচনার মধ্য দিয়ে বিজন ভট্টাচার্যের নাটকে দেখা গেছে এক, শ্রেণী নির্যাতন ও শোষণ এবং জনগণের সংঘবদ্ধ বিদ্রোহ ও সংগ্রাম চিত্র। 2, জীবন সম্পর্কে বলিষ্ঠ আশাবাদী চেতনা। 3, লৌকিক সংস্কৃতির মধ্য দিয়ে প্রাণ চেতনাকে রূপের পরিচয়। এছাড়াও বাংলা নাটকে এই প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব গণনাট্য ছেড়ে কেন চলচ্চিত্রে চলে গেলেন সে ইতিহাস আজও হয়তো তেমনভাবে লেখা হয়নি। বস্তুত গণনাট্যের সঙ্গে তার সম্পর্ক, শম্ভু মিত্রের সঙ্গে বন্ধুত্ব এবং শেষে দূরত্ব, 70-এর দশকে রাজনৈতিক আন্দোলনের প্রভাবে নাট্য রচনায় পরিবর্তন ধারা ইত্যাদি প্রসঙ্গগুলি নিয়ে পরিপূর্ণ তথ্যময় বিবরণ দিয়ে একখণ্ড ইতিহাস লেখা হতেই পারে। তবু বাংলা গণনাট্যে তার পথিকৃতের ভূমিকা কোনো মতেই বিস্তৃত হওয়ার নয়। নেক্সট এবং লাস্ট কোশ্চেন আজকের মতো শুরু করিস। বাংলা নাট্য সাহিত্যে শম্ভু মিত্রের অবদান। বাংলা নাটকে আধুনিকতার পথ নির্মাণ ও সৃজনে বহু মাত্রিকতা এবং ঐতিহ্য ভাবনার কথা যখন ওঠে তখন খুব শ্রদ্ধা ভরে আমরা শম্ভু মিত্রকে স্মরণ করি। কতভাবেই না তিনি বাংলা নাট্যমঞ্চকে করে তুলেছিলেন ঐতিহ্যিক প্রবাহের সঙ্গে ঐশ্বর্যবান ও আধুনিক। মঞ্চে প্রাণশক্তি সঞ্চারে নবধারার প্রবর্তক তিনি। বহুরূপী
ও তার নির্দেশিত নাটক বোধে নবীন ও দীপ্তিতে উজ্জ্বল, বাংলা মঞ্চধারার নতুন প্রতিশ্রুতির প্রবর্তক। শুধু রবীন্দ্র নাটকের প্রয়োগরীতি ও মঞ্চ কুশলতার জন্যই নয়, নাটককে উৎকর্ষের উচ্চতায় পৌঁছানোর সাধনায় তার তুল্য ব্যক্তি নেই। শম্ভু মিত্রের নির্দেশনা বাংলা মঞ্চের প্রচলিত ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। ইউরোপীয় প্রসেনিয়াম থিয়েটারের আদলে চৌরঙ্গি থেকে বেলগাছিয়া, পাইকপাড়া, পাথুরেঘাটা এবং অনেক ধনী ব্যক্তির নাট্যমন্দিরে যে ধারা ও রীতিতে অভিনয় হতো তা তিনি বদলে সম্পূর্ণ নতুন এক আঙ্গিককে প্রতিষ্ঠা করেন। তিনি সৃজনে উৎকর্ষকে প্রাধান্য দিলেন এবং মঞ্চের বিন্যাস, আলো, পোশাক, ভাষা, উচ্চারণ এবং স্বরক্ষেপণে পূর্বজদের রীতিকে ভেঙে দিলেন এবং মঞ্চের বিন্যাসে এমন এক শিল্পিত পরিপ্রেক্ষিতের স্পর্শ দিলেন যা ছিল সম্পূর্ণ নতুন। এ নিয়ে তিনি বহু ভেবেছেন এবং এক রূপকল্পে নাটকের অন্তর্নিহিত শক্তিকে ধরতে চেয়েছিলেন, যা ছিল অনেক দিন থেকে সংবেদন শক্তিতে তীব্র ও উজ্জ্বল। শম্ভু মিত্রের ভেতরে অঙ্গীকার ছিল, ভিন্ন আদর্শ ছিল। তিনি যখন গণনাট্য সংঘে নবান্ন করেছেন তখনই নাটকের বিন্যাস ও সামগ্রিক উপস্থাপনা নিয়ে নতুন কিছু করার জন্য প্রাণিত বোধ করেছেন। গণনাট্য সংঘে তৎকালে সংশ্লিষ্ট হয়েছিলেন ভারতবর্ষের খ্যাতিনাম সব সৃজনশীল ব্যক্তি। তাদের সৃজনে সাধারণ মানুষের বেঁচে থাকার আরতি ও সংগ্রাম, স্বপ্ন, আকাঙ্ক্ষা মূর্ত হয়ে উঠেছিল। নাটকে, সঙ্গীতে, চলচ্চিত্রে, চিত্রকলা সৃজনে সাধারণ মানুষের জীবন ছবি যে মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছিল তা ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী, বক্তব্যে এবং বিন্যাসে নবীন। যদিও দেখা যায় এরপরে আমরা জানি যে যুবা বয়সে নাটকের প্রতি আকৃষ্ট হয়ে তিনি সাধারণ রঙ্গালয়েও অভিনয় করেছেন। তিনি এই সময়ে শিশির ভাদুরী, অহিদ্র চৌধুরী, যোগেশ চৌধুরী, ভূমেন রায় প্রমুখের সঙ্গে অভিনয় করেন। নাট্যকারদের সঙ্গে এই সময়ে তিনি পরিচিত হন। সেই যুবা বয়সেই তার মননে নাটক মঞ্চায়ন সম্পর্কে যে বোধ ও উদ্ভাবনী কৌশল কিছুটা হলেও কল্পনার রূপ পেয়েছিল, তার সঙ্গে এই রঙ্গালয়ের অভিনীত নাটকের কোনো সাদৃশ্যই তিনি অবশ্য খুঁজে পাননি। এরপর তোমরা প্যারাটা চেঞ্জ করবে, অনেক বড় হয়ে যাবে না হলে প্যারা। IPTA থেকে বেরিয়ে এসে মনোরঞ্জন ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে শম্ভু মিত্ররা গোষ্ঠী চেতনা ও নবনাট্য আন্দোলনকে সঞ্জীবিত করার জন্য নাটক শুরু করলেন 1948 সালে। তখনও দলের কোনো নামকরণ হয়নি। এ প্রসঙ্গে শম্ভু মিত্র সাউলি মিত্র বলেন, কমিউনিস্ট পার্টির সংসর্গচ্যুত এই যুবকেরা যখন বুঝে উঠতে পারছেন না কি করণীয় তাদের, তখন মহর্ষি সাহস দিয়ে বলেছিলেন, হোয়াই আর ইউ ইটিং আওয়ার হার্টস আউট? আমরা কিছু করি, আমাদের সঙ্গে তো ঝগড়া নেই কারো, আমরা যেমন করে পারি যেটা ভালো মনে করি করতে শুরু করে দিই। এই অনুপ্রেরণা থেকে 1948 সালে বহুরূপীর জন্ম। কাজ শুরু হয়ে যায়। যদিও নামকরণ হয়েছিল তার বছর 2 পরে। দেশের এবং ব্যক্তিগত জীবনের চরম বিপর্যয়ের মধ্যেই বহুরূপীর জন্ম। বলা যেতে পারে বহুরূপী তাদের প্রথম সন্তান, যে সন্তানটির প্রতি তাদের একাগ্র মনোযোগ সমস্ত যৌবন দিয়ে তাকে গড়ে তোলবার সাধনা, আর এতই স্বাভাবিক ছিল যে সে যেন নিঃশ্বাসের মতোই। বহুরূপীর প্রযোজিত নবান্ন নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল রঙ্গমহলে 1948 সালে। এরপর ক্রমান্বয়ে বহুরূপীর মঞ্চে আনে পথিক, উলুখাগড়া, ছেঁড়া তার, বিভাব,
4 অধ্যায়, তোমরা বিভাবটা পড়েছো ক্লাস 12-এ। 4 অধ্যায়, দশচক্র, স্বপ্ন, এই তো দুনিয়া, ধর্মঘট, রক্তকরবী প্রভৃতি নাটক। রক্তকরবী প্রথম মঞ্চস্থ হয় 10ই মে 1954 সালে। পেশাদারী মঞ্চে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু শম্ভু মিত্রের। বিধায়ক ভট্টাচার্যের মাটির ঘর, শচীন সেনগুপ্তের পথের দাবি আর যোগেশচন্দ্র চৌধুরীর পরিণীতা দিয়ে, এর সঙ্গে নবান্ন যুগান্তর আনয়নকারী প্রযোজনা। অন্যদিকে প্রাক নবান্ন নাটকের জমানায় দেখা গেছে কয়েকটি জনপ্রিয় নাটক, যেমন প্রফুল্ল, শাহজাহান, কেদার রায় প্রদর্শিত হতো তুরুপের তাস হিসাবে। আর দর্শকের কাছে কয়েকজন অভিনেতার বিশেষ কয়েকটি চরিত্রের রূপারূপ নাটকের বাণিজ্যিক টিকিয়ে রাখছিল বলে নাটকগুলি অভিনীত হতে প্রায়শ্চ। অহিন্দ্র চৌধুরীর খ্যাতিমান ছিল শাহজাহান চরিত্রে। ভূমেন ভয়দীর্ঘ ভয়হস্য ময়িকা দন্ত ন। ভূমেন রায় বিখ্যাত ছিলেন কেদারনাথ রায় নাটকে, কারভালো এবং প্রতাপাদিত্যের রডার ভূমিকায়। তেমনি নির্মলেন্দু লাহিড়ী বলতেই বঙ্গবর্গী নাটকে ভাস্কর পণ্ডিত কিংবা সিরাজউদ্দৌলার নাম ভূমিকায় তার অনবদ্য অভিনয় করার জন্য নাটকগুলি বারবার মঞ্চস্থ হতো। কিন্তু নবনাট্য হল আদ্যান্ত যৌথ শিল্প প্রয়াস, প্রচলিত ছক ভেঙে একেবারে দিশারির ভূমিকায় অবতীর্ণ। শম্ভু মিত্র সেই নবনাট্যের ভাগীরথ, এখানেই তার মহিমা ও মাহাত্ম্য। বন্ধুরা, এখানেই আজকে শেষ করছি। আশা করি তোমরা এই শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য সম্বন্ধে জানতে পারলে এবং এর সম্বন্ধে যে কোনো কোশ্চেন বা এই কোশ্চেনই আসবে, সাজেশানেও আমি মোটামুটি এরকমই কোশ্চেন রেখেছি, তোমরা এই কোশ্চেনগুলোই ফলো করলে অবশ্যই উপকৃত হবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে নেক্সট কোশ্চেন নিয়ে আমি আসছি। ততক্ষণে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখবে। আর এভাবেই আমার পাশে থাকবে, সাথে থাকবে। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবে। থ্যাংক ইউ।